পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালেই তোলা হয় আদালতে। মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ড দেন আদালত। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে ভারতে পালিয়ে যান তিনি। দেশ ত্যাগের আগের দিন একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা। বৈঠকে গণভবনে থাকা কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কাদের মধ্যে বন্টন করা হলো সেই কোটি কোটি টাকা? আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমরা যে আপনারা বড় দল, আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয়, আপনাদের আছে, এই আন্দোলনকে কাজে লাগান। আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদেরই জুনিয়র, আমরা একসাথে 18 সালে আন্দোলন করেছি, ডাকসু নির্বাচন করেছি, তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে। আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। শেখ হাসিনার শেষ বৈঠকে কোটি টাকার ভাগ বাটোয়ার, এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা পালানোর সময় গণভবনে টাকা নিয়ে হট্টগোল। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে বেরিয়ে আসলো তলের বিড়াল, ভিতরের খবর পাশ। তারেক রহমানকে নিয়ে একই মন্তব্য করলেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে আদালতে যা বললেন সাবেক আইজিবি শহীদুল ও মামুন। ৮ দিনের রিমান্ড সাবেক আইজিবি আল মামুনের। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিবি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ৪ সেপ্টেম্বর সকালের দিকে তাকে আদালতে হাজির করা হয়। মামলায় সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন, কিন্তু আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে উত্তরা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই আইজিবির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশের পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। 2022 সালের 30 মে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিয়োগ করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাফ মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন। এবার গ্রেপ্তারের পর বেরিয়ে আসলো খুবই চাঞ্চল্যকর তথ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তখন পরিণত হয় এক দফাতে, যার চূড়ান্ত রূপ প্রকাশ পায় ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে। সেদিন ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন হয় তৎকালীন সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে দেশের একটি প্রিন্ট মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। ৪ আগস্ট রাতে শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। ওই সময় বিলি বন্টন করা হয় গণভবনের কোটি কোটি টাকা। কিন্তু কে কে ছিল সর্বশেষ ওই বৈঠকে? ৪ আগস্টের ওই বৈঠকটি শেখ হাসিনা
তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে করেন। এর মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন আলোচিত সেই সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। বৈঠকে শেখ হাসিনা তখন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বলেন, আর অপেক্ষা নয়, আর আপস নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। শেখ হাসিনার সর্বশেষ ওই বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তখন তিনি জানান, পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলির সংকট, অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে, গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও ওই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিছু হবে না, আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরো কঠিন করতে। তারা কোনো অবস্থাতেই গুলি করবে না। শেখ হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবার গা বাঁচানোর চেষ্টা করছো, যা করার আমিই করব। হাসিনা তখনও বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন, তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় নেই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে ছিল না। ধারণা করা হচ্ছে এরপরেই হয়তো শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে একাধিক সূত্র বলছে, আন্দোলনকে বিপথগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। তখন গণভবনে গচ্ছিত টাকা দেয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে, কিন্তু কে কত পেয়েছে সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এর পরদিন অর্থাৎ 5 আগস্ট আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পালানোর পর গণভবন দখলে নেয় আন্দোলনকারীরা। ওই সময় গণভবনের বিভিন্ন জিনিস লুট হতেও দেখা যায়। লুটকারীরা টাকাও নিয়ে যায়, তবে কত টাকা ছিল তা জানা সম্ভব হয়নি। পরে অবশ্য 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে জমা দেয় সাধারণ জনতা। তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মধ্যরাতে তাদের দুজনকেই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সকাল 7টার আগেই তাদের দুজনকে সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নিউ মার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 এবং মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন। পরের বছর মেয়াদ শেষ হলে আবারও তাকে 1.5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন। শহীদের তালিকা নাই, মুক্তিযুদ্ধের শহীদের তালিকা কোথায়? সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি, তাদেরকে সুবিধা দেওয়া হয়নি, মর্যাদা দেওয়া হয়নি। কারণ কি? কারণ তালিকা ছিল না। ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয়, ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তাদের তালিকা তৈরি করা না হয়, তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি, এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না। এরা কিন্তু কোটার জন্য কেউ রাস্তায় যায় নাই। এখনো বলছে না যে আমাদেরকে কোটা দিতে হবে, মর্যাদা দিতে হবে, আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে, কেউ বলছে না। কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো। আজকে দেখেন, মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল, ওই বুলেটের জীবাণু ছিল। আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ, শ্রমিকদের সংখ্যা বেশি। আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশের বাইরে পাঠানো হয়নি। ধুকে ধুকে মরছে ঢাকা মেডিকেলে, বিভিন্ন মেডিকেলে।
আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি সেনা প্রধানের সাথে কথা বলেছিল যে আপনারা উদ্যোগ নেন, একটি হাসপাতাল আপনারা ডেডিকেটেড করেন। তার আহ্বানে সাড়া দিয়ে আজকে সিএমএইচকে ডেডিকেটেড করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা তো সরকারে নাই, আমরা এখনো পর্যন্ত বিরোধী দলে, আমরা জনগণের জন্য সংগ্রাম করছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে শহীদের তালিকা প্রস্তুত করতে হবে, প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কেন দেওয়া হচ্ছে না? রাষ্ট্রের তো টাকার অভাব নাই। যারা লুটপাট করছে, চুরি করছে, ডাকাতি করেছে, তাদেরকে ধরেন, ওই টাকাগুলো জনগণের টাকা, ওই টাকাগুলো উদ্ধার করেন। এগুলো না করতে পারলে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক শহীদ এবং যারা গুলিবিদ্ধ হয়েছে শহীদ পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে।